সজলদা, একটা বিষয়, এই যে আপনি তো কংগ্রেস ঘরানার, কংগ্রেস করতেন, সেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে কেন এলেন? দেখুন, কংগ্রেস ঘরানার বললে আজকে বিজেপির অনেক শীর্ষ নেতৃত্ব একটা সময় কংগ্রেস ঘরানার ছিলেন। কংগ্রেস বহুকাল আগে ছেড়ে দিয়েছি। আর কংগ্রেস থেকে তৃণমূলে কেন এলাম তার একটাই সহজ সরল কারণ। প্রথম কথা হচ্ছে, আমরা কংগ্রেসটা করতাম সোমেন মিত্র নির্ভর। আমাদের রাজনৈতিক গুরু সোমেন মিত্র ছিলেন। আজও মনে করি যদি মানে প্রকৃত রাজনৈতিক গুরু বা যার হাত দিয়ে রাজনীতি শুরু বা রাজনৈতিক প্রকৃত অভিভাবক যদি কেউ ছিলেন সেই সময়, তাহলে তার নাম সোমেন মিত্র। এটা বলতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো সেই সোমেনদা যখন কংগ্রেসটা ছাড়লেন, তখন আমাদের কাছে অপশান ছিল না। আর এটা ভালোই বুঝতে পারছিলাম যে দিল্লির কংগ্রেস আর যাই হোক সিপিএম দাঁড়াতে চায় না, আর আমরা ছিলাম প্রচণ্ডভাবে অ্যান্টি সিপিএম। যদিও আজকে সেই অতটা আর অ্যান্টি সিপিএম নেই এই তৃণমূলকে দেখার পর। এখন মনে হয় খাল কেটে কুমির এনেছি। আচ্ছা, কিন্তু একটা বিষয় অত্যন্ত অনেকেই বলে থাকেন, সেটা হচ্ছে যে আপনি সোমেন মিত্রর অনুগামী ছিলেন, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে খুব একটা পছন্দ করতেন না, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, এবং সেই কারণে তৃণমূল কংগ্রেসে আপনি খুব একটা কদর পাননি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতো। শুনুন, কোনো পলিটিক্যাল লোকই কদর পায়নি, কোনো পলিটিক্যাল লোক কদর পায়নি। একটা পলিটিক্যাল লোক বলুন, ও ধামাধরা লোক বললে হবে না। পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্ব অজিত পাজা কদর পায়নি। আমি তো কোন ছাড়, সোমেন মিত্র বাদ দিন, সোমেন মিত্র গেছিলেন, যাওয়াটাই বলছিল। হ্যাঁ, আপনি আমাকে বলুন না, মুকুল রায় শেষে কদর পায়নি। পলিটিক্যাল লোক বলুন, শুভেন্দু অধিকারী কদর পায়নি, পঙ্কজ ব্যানার্জি কদর পায়নি। কটা নাম শুনবেন আপনি? পলিটিক্যাল লোক কোথায় তৃণমূলে আজকে? পলিটিক্যাল নেতা আছে, মন্ত্রী আছে, পলিটিক্যাল লোক আছে একটাও পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তি কেউ নেই। এতটা রাগ কেন তৃণমূল কংগ্রেসের উপর? বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি, বিভিন্ন বক্তব্যে দেখেছি, মানে এটা কি অভিমান? কোথাও কোনো অভিমান নেই, ঘৃণা আছে। কোনো রাগ নেই, ঘৃণা আছে। হ্যাঁ, ঘৃণাটা আরো বেশি, কারণ এদের জন্য রক্ত ঝরিয়েছিলাম, এদের জন্য ঘাম দিয়েছিলাম। আপনি বিধানসভার কথা বলছেন না, আমরা একদিন তখন ছাত্র রাজনীতি করতাম। আমরা একদিন 21টা ছেলে বিধানসভার ভেতরে ঢুকে পড়েছিলাম হাউস চলাকালীন। বিধানসভা চলাকালীন কোনো একটা আন্দোলনে ছাত্র রাজনীতি করতাম। তো ছাত্র রাজনীতি সবসময় ব্যাকরণ মেনে হয় না। আমরা 21টা ছেলে, আপনি ভাবতে পারেন, ওয়েলের ভেতর ঢুকে পড়েছিলাম আমরা। সেদিন আমরা ভাবিনি যে আজকে বাড়ি ফিরবো। ভেবেছিলাম অন্য ঘটনা ঘটবে। হ্যাঁ, কিন্তু ঘটনাচক্রে বেঁচে গেছি, ভাগ্যচক্রে বেঁচে গেছি। কিন্তু এটা ভাবি যখন যে কাদের আনলাম, কি হলো বাংলার, তখন ঘৃণাই আসে। সেই ক্ষোভ খানিকটা নিজের ওপরও থাকে। সেটাই হয়তো মানে সংবাদ মাধ্যমের সামনে, মাইকের সামনে দাঁড়ালে সেগুলো আরো বেশি করে বেরিয়ে আসে, এক্সপ্রেশনগুলো। তখন হয়তো রাগের মনে, আসলে রাগ নয়, ঘৃণা। ঠিক। কিন্তু একটা প্রশ্ন যেটা বারবার করে উঠে আসে, সেটা হচ্ছে বিজেপি এই রাজ্যে, বঙ্গ বিজেপির মুখ কি কোথাও খুঁজতে ভুল করলো বা মুখ তুলে ধরতে ভুল করলো, তাই কি লোকসভা ভোটে এই রেজাল্ট? কারণ আপনারা বলেছিলেন 35টার বেশি আসন আপনারা পাবেন। শুনুন, ভুল করলেও আমি আপনার সামনে বলবো। কেন? ভুল করলে দলের ফোরাম আছে, সেখানে বলবো। ভুল ত্রুটি থেকেই মানুষ শেখে। ভুল যদি কোথাও থেকেও থাকে, আমি আপনার সামনে কেন বলতে যাবো? জীবনে বলবো না। ভুল থাকে, আর ভুল শোধরে নেওয়ারও সময় থাকে। আরে আপনারা কি ভাবেন বলেন তো? 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দল ভেঙে নিজের দল গড়েছিলেন। সেই দলকে ক্ষমতায় আনতে 13টা বছর লেগেছিল। আরে আমরা তো 19 সাল থেকে সিরিয়াস পলিটিক্সে আছি, সিরিয়াস ইলেকশনে আছি। হ্যাঁ, 3 থেকে 77 হয়েছিলাম এক জাম্পে। তৃণমূলের 14 পুরুষও কোনোদিন হতে পারবে না। আপনারা এটাকে পরাজয় হিসেবে দেখেন, আমরা এটাকে পরাজয় দেখি না, আমরা আংশিক জয় দেখি। হ্যাঁ, আর ওই রকম আপনাদের 35.5 এই সমস্ত 30 400 পার, এগুলোই আপনাদের কানে বাজে। কেন কই 42 বাজে না? হ্যাঁ, হয় এবার নয় নেবার, পুরো ভুলে গেছে। মৃত্যু ঘন্টা বাজালো, তারপর ওনারই ঘন্টা বেজে গেল। 2004 সালে সম্ভবত, যদি খুব ভুল না হয়, 2004 সালে একটা সিট পেয়েছিলেন শুধু মমতা ব্যানার্জি লোকসভায়। কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর একটা সিট পেয়েছিলেন। অজিত পাঁজার মতন স্টলওয়ার্ড লিডাররা হেরেছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় জোড়া মোমবাতি একসাথে নিভে গিয়েছিল।
হ্যাঁ, 2004 সালে একটি সিট, কংগ্রেস সম্ভবত 6টা সিট পেয়েছিল সারা পশ্চিমবঙ্গে। তো সে সার্ভাইভ করেছে, আমরা 12টা 13টা পেয়েছি বলে গেল। আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে, আমাদের ভোট বেড়েছে। কিছু অঙ্কে মিসক্যালকুলেশন হয়েছে, কিছু ত্রুটি হয়েছে, হতে পারে, সেগুলো এখানে আলোচনা করব না। বেশ, কিন্তু এ রাজ্যের নিরিখে যদি বলি যে এ রাজ্যের নিরিখে যেভাবে আমরা দেখছিলাম যে ভোটের আগে যেভাবে দিল্লির নেতাদের যাওয়া আসা, কোথাও কি বঙ্গ নেতৃত্বের মধ্যে একটু দূরত্ব ছিল? আপনি কি মনে করেন? কারণ প্রত্যেকের সঙ্গে আপনার খুব ভালো রিলেশন। কোথায় দূরত্ব ছিল? প্রধানমন্ত্রী এসে তো আমাদের কথাই বলতেন, আমাদের সঙ্গে মিট করতেন, আমাদের প্রার্থীদের নিয়ে ঘুরতেন। আরে আপনারা না মানে প্রশ্ন করেন যখন, তখন আপনি এমন প্রশ্ন করুন যাতে এই যে সাদা আর কালো, আমার মনে পড়লো যে দাবার ছক তো সাদা কালোই হয়, আপনি এমন চাল দিন যাতে উল্টো লোক চাল না দিতে পারে, বাজি মাত হয়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় আসাম যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে 5,000 টাকার লক্ষ্মী ভাণ্ডার দিতে পারে। প্রধানমন্ত্রী আমার রাজ্যে এলে দোষ? ওরা গুজরাট থেকে প্রার্থী আনতে পারে, আর আমাদের মুখ, আমাদের ফেস, সেই ফেস যদি এই রাজ্যে এসে সভা করেন, আরে একটা সর্বভারতীয় দল, তৃণমূলের মতন পাড়ার দল তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যত হেলিকপ্টার চেপেছে, আমরা তো অত হেলিকপ্টার চাপিনি, ওনাকে নিজের রাজ্যে ঘুরতে এত হেলিকপ্টার চাপতে হয়েছে। প্রধানমন্ত্রী এসছে, তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এলে খুশি হতেন নাকি প্রচারে? কিন্তু এ রাজ্যের একজন মানুষের তৈরি করা একটা দল, যে মানুষটাকে আমরা ছবিতে দেখতে পাই বর্তমানে, তারপরে এই বঙ্গ থেকে একজনও কেউ দিল্লিতে গিয়ে সেই পর্যায়ে পৌঁছতে পারলো না। কেন এ রাজ্যের বিজেপি নেতাদের অবাঙালি হতে হয়? তাদেরকে বলতে হয় যে হিন্দু বাঙালি, মাছ খাবেন না, মাংস খাবেন না, এই ফরে কেন তাদেরকে যেতে হয়? কেন বাঙালি গিয়ে দিল্লি লিড করতে পারে না? আপনি ঠিক বলছেন না, আপনি একদমই ঠিক বলছেন না। আমাকে কি আপনার অবাঙালি মনে হচ্ছে? শুভেন্দু অধিকারীকে অবাঙালি মনে হচ্ছে? মাছে ভাতে বাঙালি, তাহলে মাছ খাওয়ায় যখন বিজেপি নেতারা এক মিনিট আর বলেনি মাছের কথা আমার মাথায় ঢুকে গেছে, আমি উত্তর দেবো। আপনি শুভেন্দু অধিকারী যারা টপ মোস্ট পোস্টে আছে আমার রাজ্যে, তাদের মধ্যে কাকে আপনি অবাঙালি পেলেন? আপনি সর্বভারতীয় দলে অবাঙালি বাঙালি এটা করাটা ঠিক নয়। আর বলেনি যে কেউ মাছ খাবে না। আরে মেছো বাঙালি তো আমরাও বলি, ভাতে মাছে বাঙালি, আপনিও তো বললেন। ও যারা অন্য রাজ্যের লোক, তারা যখন বাংলাকে বলে, তখন যেমন ধরুন মিঠুন চক্রবর্তীকে সবাই কি বলে? দাদা। সৌরভ গাঙ্গুলিকে দাদা। সেরকম বাঙালি ক্যা খাতা হয়? মছলি খাতা হয়, ভাত আর মছলি খাতা হয়, এটাই বলেছে। মাছ খাবে না কোথায় বলেছে আপনি দেখান। তাহলে কি খাবো আমরা, কি পড়বো, সেটা দিল্লি নির্দেশ করে দেবে? তাহলে হিন্দু বাঙালিরা তাহলে কি পেল? সত্যি তো কিছু পাইনি। হিন্দু বাঙালিদের অস্তিত্ব বিপন্ন, তো কিছু পাইনি। তো আমি তো বলছি কিছু পাইনি। হ্যাঁ, হিন্দু বাঙালিদের অস্তিত্ব একদমই বিপন্ন।